প্রধানমন্ত্রী তারেক রহমান কি এখনই দিল্লি যাবেন, নাকি আগে ভারতকে কিছু দিতে হবে? প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া না যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনায় এসেছে, কিন্তু আসল প্রশ্নটা সম্ভবত তিনি ভারত যাবেন কি যাবেন না সেটা নয়। আসল প্রশ্নটা হলো তারেক রহমান দিল্লি যাবেন কখন, কেন যাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিল্লি থেকে বাংলাদেশের জন্য তিনি কি নিয়ে ফিরবেন। কারণ কূটনীতিতে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ের সফর শুধু সৌজন্য সফরে নয়, এমন একটি সফর বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত বার্তা দিবে। এটি বলে দেয় দুদেশের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে, কার হাতে কতটা দর কষাকষির ক্ষমতা আছে এবং সফরের বিনিময়ে কে কি অর্জন করল। প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেনারে কথা বলবো বাংলাদেশের স্বার্থে এই মুহূর্তে তারেক রহমানের দিল্লি সফর কি জরুরি হয়ে পড়ল, নাকি সফরের আগে ভারতের কাছ থেকে কিছু দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা উচিত। পুরো আয়োজনে আশা করি সাথে থাকবেন, চমৎকার কিছু বিশ্লেষণ আছে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান নেয়ার পর তাকে ঘিরে একটি বড় কূটনৈতিক প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বেশ কিছুদিন থেকে। ভারত বলছে এই বিষয়টি প্রক্রিয়াধীন, কিন্তু প্রশ্ন হলো এই প্রক্রিয়ার শেষ আসলে কোথায়? এখানে বিষয়টি শুধু প্রত্যার্পণের নয়, এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন জড়িয়ে গেছে। বাংলাদেশ চাইতেই পারে ভারতের মাটি যেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির কোনো প্ল্যাটফর্ম না হয়। শুধু আশ্বাসই নয়, বাংলাদেশের প্রয়োজন স্পষ্ট এবং যাচাইযোগ্য অগ্রগতি। আর তাই দিল্লি সফরের আগে বাংলাদেশের অবস্থান হতে পারে প্রত্যার্পণ ও আইনি প্রক্রিয়া নিয়ে একটি পরিষ্কার কাঠামো এবং ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপের সুযোগ না দেওয়ার নিশ্চয়তা। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি, সেটা হলো পানি। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা। ফলে নতুন চুক্তি বা নবায়নের বিষয়টি এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ, নদীর প্রবাহ এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে তিস্তার সম্পর্ক অত্যন্ত গভীর। আর তাই প্রশ্ন হলো, একটি উচ্চ পর্যায়ের সফরের আগে কি বাংলাদেশ গঙ্গা ও তিস্তা নিয়ে একটি টাইম বাউন্ড রোড ম্যাপ চাইবে না? শুধু বৈঠক, যৌথ বিবৃতি কিংবা আশ্বাসই যথেষ্ট নয়। বাংলাদেশ জানতে চায় সমাধান কবে হবে এবং কিভাবে হবে। কারণ পানি কেবল কূটনীতির বিষয় নয়, এটি বাংলাদেশের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির বিষয়। বাংলাদেশ ভারত সীমান্তে প্রাণহানির ঘটনা দীর্ঘদিনের আলোচিত বিষয়। দুদেশে বহুবার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা বলেছে, কিন্তু বাস্তবতা নিয়ে প্রশ্ন এখনও আছে। একই সঙ্গে ভারত থেকে বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগও বিভিন্ন সময়ে উঠে আসছে। এই ধরনের ঘটনা দুদেশের পারস্পরিক আস্থা বাড়ায় না। একদিকে বন্ধুত্বের কথা বলা হবে, অন্যদিকে সীমান্তে প্রাণহানির ঘটনা ঘটবে। এই দ্বৈত বাস্তবতা দীর্ঘমেয়াদে টেকসই সম্পর্ক তৈরি করতে পারে না। তাই দিল্লির সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার আগে বাংলাদেশ চাইতে পারে সীমান্ত ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এবং প্রাণহানি কমাতে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়ছে, কিন্তু বাণিজ্য ঘাটতিও বাংলাদেশের জন্য বড় বাস্তবতা। বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নন ট্যারিফ বাধার অভিযোগ করে আসছেন। আবার বিদ্যুৎ, জ্বালানি, ট্রানজিট এবং কানেক্টিভিটি সংক্রান্ত বিভিন্ন চুক্তি নিয়েও দেশে বিতর্ক আছে। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে দাম ও চুক্তির শর্ত নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তাই বাংলাদেশের প্রশ্ন হওয়া উচিত, ভারত বাংলাদেশের কাছ থেকে কি পাচ্ছে আর বাংলাদেশ বিনিময়ে কি পাচ্ছে। কানেক্টিভিটি অবশ্যই হবে, ট্রানজিটও হতে পারে, কিন্তু সব কিছু হতে হবে বাংলাদেশের অর্থনৈতিক লাভ এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের হাতে কি কোনো লিভারেজ নেই? অনেকে মনে করেন
ভারতের মতো বড় অর্থনীতি ও সামরিক শক্তির সামনে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা অনেকটাই সীমিত, কিন্তু সেটি পুরো সত্য নয়। বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদগুলোর একটা হলো তার ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, আঞ্চলিক বাণিজ্য এবং ট্রানজিটের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরের সীমাবদ্ধতার কারণে ভারতের জন্য বিকল্প যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত ট্রানজিট, বিদ্যুৎ সংযোগ এবং আঞ্চলিক কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী। তাই বাংলাদেশের অবস্থান হওয়া উচিত একেবারেই পরিষ্কার। কানেক্টিভিটি হবে, কিন্তু সেটি হবে পারস্পরিক লাভের ভিত্তিতে। বাংলাদেশ কোনো করিডোর নয়, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যার নিজস্ব কৌশলগত স্বার্থ আছে। তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরেরও একটি কূটনৈতিক বার্তা আছে। সেটি হলো বাংলাদেশের সামনে বিকল্প আছে। এর অর্থ ভারতকে বাদ দেওয়া নয়, আবার চীনের উপর একেবারে নির্ভরশীল হয়ে পড়াও নয়। বাংলাদেশের সবচেয়ে কার্যকর নীতি হতে পারে সবার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু কারো উপর অন্ধ নির্ভরতা থাকবে না। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, চীনের সঙ্গেও থাকবে, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও সম্পর্ক থাকবে। বিকল্প যত বেশি, বাংলাদেশের দর কষাকষির ক্ষমতাও ততটাই বেশি। তাহলে এখনই দিল্লি গেলে আসলে সমস্যা কোথায়? ধরুন, শেখ হাসিনা ইস্যুতে কোনো অগ্রগতি নেই, তিস্তা নিয়ে কোনো সময় সীমাবদ্ধ রোড ম্যাপও নেই, সীমান্তে প্রাণহানি বন্ধ হয়নি, বাণিজ্য বাধা আগের মতোই আছে, বিতর্কিত অর্থনৈতিক চুক্তিগুলো নিয়েও কোনো সমাধান হয়নি। এরপর বাংলাদেশের সরকার প্রধান দিল্লি গেলেন, বৈঠক করলেন, হাত মেলালেন এবং ফিরে এলেন। তখন প্রশ্ন উঠবে, বাংলাদেশ কি পেল? কূটনীতিতে সফর নিজে কোনো অর্জন নয়, অর্জন হলো সফরের মাধ্যমে দেশের জাতীয় স্বার্থে বাস্তব পরিবর্তন আনা। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে আমাদের সামনে কয়েকটি স্পষ্ট অগ্রাধিকার থাকা উচিত। প্রথমত, শেখ হাসিনা ইস্যুতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় স্পষ্ট অগ্রগতি দেখতে হবে। দ্বিতীয়ত, গঙ্গা চুক্তি ও তিস্তা, এটি নিয়ে সময়সীমাবদ্ধ রোডম্যাপ জানতে হবে। তৃতীয়ত, সীমান্তে প্রাণহানি কমাতে হবে এবং কার্যকর নিরাপত্তা সহযোগিতা বাস্তবায়ন করতে হবে। চতুর্থত, বাংলাদেশি পণ্যের ওপর নন ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্যে ভারসাম্য আনার উদ্যোগ নিতে হবে। পঞ্চমত, জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতায় বাংলাদেশের স্বার্থ সুরক্ষা এবং প্রয়োজন হলে বিতর্কিত চুক্তি পুনর্বিবেচনার সুযোগ। প্রিয় দর্শক, বাংলাদেশের ভারতকে শত্রু বানানোর প্রয়োজন নেই, কিন্তু ভারতকে এমন বিশেষ মর্যাদা দেওয়ারও প্রয়োজন নেই যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ দ্বিতীয় স্থানে চলে যায়। বাংলাদেশ ভারত সম্পর্ক চলবে সমতার ভিত্তিতে, পারস্পরিকতা এবং সমমর্যাদার ভিত্তিতে। তারেক রহমানের দিল্লি সফর অবশ্যই হতে পারে এবং দুদেশের সম্পর্কের বাস্তবতায় ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো কখন? ভারত আগে কি ধরনের বাস্তব অগ্রগতি দেখাচ্ছে? বাংলাদেশ সফরের আগে কি শর্ত বা অগ্রাধিকার নির্ধারণ করছে? এবং সফর শেষে বাংলাদেশের জনগণ কি অর্জন দেখতে পাচ্ছে? কূটনীতিতে শুধু হাত মেলানো গুরুত্বপূর্ণ নয়, কূটনীতি হলো হাত মেলানোর আগে আপনি নিজের দেশের স্বার্থ কতটা শক্তভাবে টেবিলে রাখতে পারলেন। প্রিয় দর্শক, ভারত সফর নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। নিশ্চয়ই জানাতে পারেন লিখে। আজ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।